এ কোন বাংলাদেশ বলুন তো? এ কোন ছাত্র সমাজ যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের শিক্ষকদের অপদস্থ প্রতিনিয়ত করছেন? এটাই কি শিক্ষা? বাংলাদেশের স্বাধীনতা এটা তৃতীয়বারের। তারা বলছেন তাদের মানসিকতার স্বাধীনতা কি ন্যূনতম হয়েছে? কি স্বাধীনতা করলো তারা? কি স্বাধীন হলো? যেখানে ছাত্রছাত্রীরা শিক্ষকের গায়ে হাত তুলে শিক্ষক শিক্ষিকাদের পদত্যাগ করতে বাধ্য করছেন, তাও এমন শিক্ষক শিক্ষিকাদের যে শিক্ষক শিক্ষিকা তাদেরকে হাতে কলম ধরিয়েছে, লিখতে শিখিয়েছে, বলতে শিখিয়েছে, সেই ছাত্রছাত্রীরা আজকে শিক্ষক শিক্ষিকাদের গায়ে হাত তুলছে, পদত্যাগ করাচ্ছে জোর করে। এটা ছাত্র সমাজ? এটা কি ছাত্রসুলভ আচরণ? আর এটা কোন বাংলাদেশ বলুন? আমরা বাঙালি, বাংলাদেশের প্রত্যেকে বাঙালি। বাঙালি মানেই গোটা বিশ্বের মধ্যে একটা অন্য জায়গা রাখে। আর এই বাঙালি আর বাংলাদেশের ছাত্র সমাজের ভূমিকা সত্যি নিন্দনীয়। কিছু ছবি আপনাদেরকে দেখাবো, দেখুন এই ছবিগুলো, মর্মান্তিক ছবি। শিক্ষক অধ্যাপক অধ্যাপিকাকে জোর করে পদত্যাগ করাচ্ছে, আর একজন শিক্ষক পদত্যাগ পত্রে সাইন করেই হার্ট অ্যাটাক করলেন। ছি, নিন্দনীয়, ধিক্কার এমন ছাত্রসুলভ আচরণকে, যারা নিজের শিক্ষক শিক্ষিকাদের সম্মানটুকু করতে পারল না। এই স্বাধীনতা নেক্কারজনক স্বাধীনতা, এই স্বাধীনতাকে ধিক্কার জানাতে হয়। আমি পরপর বেশ কয়েকটা ছবি দেখাতে বলবো। এইটা একটা ছবি দেখলেন, যে ছবিতে দেখা যাচ্ছে একজন শিক্ষক তার ছাত্রদের থেকে এই আচরণ কোনোভাবেই কল্পনা করতে পারেননি, এবং এতটাই তার মধ্যে মানসিক চাপ তৈরি হয় যে অধ্যাপক সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করেন। পরের ছবি, ভয়ানক ছবি বাংলাদেশ থেকে উঠে আসছে। আমি এর পরের ছবিগুলো দেখাবো, যেখানে নিন্দনীয় ভাষায় বলে বোঝানোর নয় যে এই স্বাধীনতা কেউ চায়নি হয়তো বাংলাদেশে। বাংলাদেশের একজন শিক্ষিকার গলায় জুতোর মালা পরাচ্ছে। ভাবুন, এরা ছাত্রছাত্রী, এদেরকে ছাত্রছাত্রী বলা হয়। যারা শিক্ষিকার গলায় জুতোর মালা পরায়, যে শিক্ষিকা যে অধ্যাপক অধ্যাপিকা তাদেরকে শিক্ষা দিয়েছেন, কাউকে ডাক্তার করিয়েছেন, সামনে সেনাবাহিনী দাঁড়িয়ে, আরে এই সেনাবাহিনীকে তো ধিক্কার জানানো উচিত। কিভাবে সেনাবাহিনীর সামনে এই ধরনের ঘটনা ঘটে? বাংলাদেশের তথাকথিত সরকার, ইউনূসের সরকার, যিনি নোবেল পেয়েছেন, বলেন এই নোবেল প্রাপ্তি ধিক্কার জানাতে হয়। দেখুন কিভাবে নিগৃহীত হচ্ছে। এই ইউনূস, যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, নিজেকে তথাকথিত শিক্ষিত বলে দাবি করেন, নিজেকে যিনি নোবেল পেয়েছেন তার রাজত্বে এই ধরনের ছবি দেখতে হচ্ছে, নিন্দনীয় ছবি। বাংলাদেশ কোনোভাবেই এই ছবি হয়তো কামনা করেনি। বাংলাদেশের এই ছবিগুলো মর্মান্তিক ছবি। ভাবতে হবে, এটা ছাত্র সমাজের ভূমিকা হতে পারে না। ছাত্র সমাজ এই ধরনের কাজ কোনোভাবেই করতে পারে না। আর যে ছাত্রছাত্রীরা এই কাজগুলো করছেন, তারা নিঃসন্দেহে ছাত্রছাত্রী বলার কোনো ধরনের এখানে উপক্রম রাখছেন। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্য। সেবকদা, প্রথমেই আপনাকে পাবলিক নয়ে স্বাগত। বাংলাদেশ থেকে
সেবকদা, বেশ কিছু ছবি উঠে আসছে, যে ছবিগুলো বলে বোঝাবার নয়। আমরা শিক্ষক শিক্ষিকাকে যে সম্মান দিই, গুরুদের যে সম্মান দিই, বাংলাদেশের বর্তমানে যে সরকার চলছে বা অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার, যিনি নোবেল প্রাপ্ত, নোবেল জয়ী, তাঁর আমলেই শিক্ষক শিক্ষিকাদের জুতোর মালা পরানো হচ্ছে। এটা বাংলাদেশের কোন ছাত্র সমাজ, কিভাবে দেখছেন এই ছবিগুলো? আসলে আমরা যারা বাংলায় কথা বলি, গোটা বিশ্বের কাছে বাংলাদেশের এই ঘটনা যারা করছে তারাও বাংলাতেই কথা বলে। একদম। আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে তাদের এই সমস্ত ঘটনায়। প্রথমত বিষয় হচ্ছে, অনেকেই বাংলাদেশের বিষয়টাকে বিপ্লব বলে চালানোর চেষ্টা করছে। প্রথমত হচ্ছে, আদৌ হাসিনা সরকার ফেসিবাদ কিনা, ফেসিবাদী সরকার কিনা, এটা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু হাসিনা সরকারকে ফেসিবাদী সরকার হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে, এটাকে বিপ্লব হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। এবার বিপ্লবের সামনে করে, তথাকথিত বিপ্লবের নাম করে যে পট পরিবর্তন হয়েছে, এখানে কোথাও গুণগত পরিবর্তন হয়নি, এখানে পরিমাণগত পরিবর্তন হয়েছে। এটা পজিটিভ দিকে হোক, এটা নেগেটিভ দিকে হোক। বিপ্লব হলে গুণগত পরিবর্তন হয়, যেহেতু এখানে কোনো গুণগত পরিবর্তনের বিষয় নেই, সুতরাং এইটা কোনোভাবেই বিপ্লব হতে পারে না। এবার বুঝতে হবে যে এই বাংলাদেশের ঘটনা যেটা ঘটলো, যার সামনে আবু সাইদরা ছিলেন বা আজকের যারা সমন্বয়ক তারা ছিলেন, তাদের পেছনে আসলে কারা ছিল দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। তাদের পেছনে ছিল মাদ্রাসা শিক্ষা, তাদের পেছনে ছিল মৌলবাদ, তাদের পেছনে ছিল জামাতে ইসলাম, যারা পাকিস্তানকে সাপোর্ট করে। আমি ভারতবর্ষের মধ্যেও কোথাও কোথাও দেখেছি যে বাংলাদেশের এই মুভমেন্টকে সাপোর্ট করে মিছিল হয়েছে। যারা ভারত বিরোধী স্লোগান দেয় তাদের পক্ষে দাঁড়িয়ে ভারতের মধ্যে কেউ চুপ করে বসে থাকে, কেউ মিছিল করে। এটা কি? এটা কোন সংস্কৃতি, কোন রাজনীতি আমদানি হচ্ছে এখানে? আজকে যেটা, যখন তারা অভ্যুত্থানটা ঘটালো, হাসিনা সরকার পদত্যাগ করে হাসিনা চলে আসলেন বাংলাদেশ থেকে, তারপর দাঁড়িয়ে কি হচ্ছে ভেবে দেখো প্রসেনজিৎ। শুরু থেকেই প্রথম যেই আক্রমণটা, সেই আক্রমণটা শিল্পী সাহিত্যিকদের উপর। মানে শিক্ষা সংস্কৃতি এটা ফেসিবাদ, এটা হচ্ছে ফেসিবাদ। হিটলার শিক্ষা সংস্কৃতির উপর সর্বপ্রথম আক্রমণ নামিয়ে এনেছিল, ইহুদিদের উপর প্রথম আক্রমণ নামিয়ে এনেছিল। বাংলাদেশে শিক্ষা সংস্কৃতির উপর প্রচুর লেখক শিল্পীরা, তারা বাড়িঘর ছাড়া, অনেকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। শিক্ষকরা যারা আমাদের দেশে, আমরা গুরু পূর্ণিমা পালন করি, আমরা শিক্ষক দিবস পালন করি, আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। শিক্ষক মানে আমাদের কাছে সম্মান। মা বাবার পরেই যার স্থান, তারা হচ্ছে শিক্ষক। আর সেই দেশে কি করছে দেখো, সেই দেশের সাধারণ মানুষ সবাই কিন্তু যুক্ত না, তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে শিক্ষকদেরকে, যাদেরকে জোর করে পদত্যাগ করানো হয়েছে, তাদেরকে আবার শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য ওখানকার মানুষ, ওখানকার ছাত্রছাত্রীরা প্রতিবাদ করে তাদেরকে, অনেক শিক্ষককে আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত নিয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যাদের হাতে ক্ষমতা তারা প্রথমেই সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে, প্রথমেই শিক্ষা সংস্কৃতির উপর আক্রমণ করেছে। একবারে হিটলার যা করেছিল, গ্যাস চেম্বারে বুদ্ধিজীবীদের পুড়িয়ে মারা হয়েছিল। 71 সালে বাংলাদেশে দেখেছি প্রচুর লেখকদেরকে, সাহিত্যিকদেরকে, বুদ্ধিজীবীদেরকে গণকবর দিয়েছে ওই সময়কার সরকার। আজকেও শিক্ষা সংস্কৃতির উপর প্রথম বেছে বেছে আক্রমণ করা হচ্ছে, সংখ্যালঘু মানুষদের উপর বেছে বেছে আক্রমণ করা হচ্ছে। এর মানে হচ্ছে গণ অভ্যুত্থানের নাম করে যেই সরকার এসেছে, সেই সরকার চূড়ান্ত ফেসিবাদ। এখানে বিপ্লবের কোনো স্থান নেই, এখানে হচ্ছে গিয়ে শুধুমাত্র মৌলবাদীদের ক্ষমতা দখল। এই হচ্ছে ইউনিস একটা প্রতিনিধিত্ব করছে শুধুমাত্র, এর বাইরে তাদের আর কোনো কাজ নেই। আজকে বাংলাদেশ যা হচ্ছে, যারা করছে, গোটা বিশ্বের কাছে বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। প্রসেনজিৎ, ঠিক ঠিক,
অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। একেবারেই তিনি কিন্তু স্পষ্ট বললেন যে এই ঘটনাগুলো কোনোভাবেই কাম্য নয়। আমরা বাংলায় কথা বলি, আমরা যারা ত্রিপুরায় থাকি, আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, আমরা বাংলায় কথা বলি, তারাও বাংলায় কথা বলেন। বাঙালির যে একটা গর্ব, সেটাকে কোথাও ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন এই তথা কথিত শিক্ষিত বর্বর ছাত্রছাত্রীরা। তাদেরকে ছাত্র ছাত্রী বলতেও আমার মুখে বাঁধছে, কারণ যারা নিজের শিক্ষা গুরুকে জুতোর মালা পরায় তাদের জন্য ধিক্কার 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 ছাড়া আর কিছুই আসে না। আজকে ইউনুস যিনি নোবেল পেয়েছেন শান্তির জন্য, এই শান্তি, যিনি শান্তির জন্য নোবেল পায় তার রাষ্ট্রে এই শান্তি চলছে। এটাই শান্তির নমুনা, এটাই বাংলাদেশ। আর এই বাংলাদেশ কি দেখতে চেয়েছিল তথাকথিত ছাত্র ছাত্রীদের মুভমেন্টে যারা নেতৃত্ব দিয়েছিলেন? তারা প্রশ্ন গোটা বিশ্ব করছে, গোটা বাংলাদেশের অনেক মানুষ মুখ বন্ধ করে এই প্রশ্নগুলো করছে। তারা হয়তো সরাসরি প্রশ্নগুলো করতে পারছেন না, কিন্তু এই প্রশ্নগুলো হবেই। এই শিক্ষকদের, এই শিক্ষিকাদের, এই অধ্যাপক অধ্যাপিকাদের পদত্যাগ করানোর পর যে নারকীয় উল্লাসে ছাত্রছাত্রীরা করছে, তারা প্রকৃত অর্থে, আক্ষরিক অর্থে কোনোভাবেই তারা ছাত্রছাত্রী হতে পারেন না। তাদের ছাত্রছাত্রী বলাটাও আমাদের মুখে বাঁধে, কারণ যারা নিজেদের শিক্ষকদেরকে এইভাবে অপমান করছেন, অপদস্থ করছেন, শুধু অপমান অপদস্থই নয়, যখন পদত্যাগ হয়ে যাচ্ছে তাদের উপর গায়ে হাত তোলা হচ্ছে, বিজয় মিছিল করা হচ্ছে, এগুলো তো বাংলাদেশ দেখেনি, এগুলো তো বাংলাদেশের মানুষ দেখতে চায়নি। বাংলাদেশের মানুষ সংস্কৃতি প্রেমী। এবং সেবক ভট্টাচার্য যে কথাটা বলার চেষ্টা করলেন, প্রথমে সংস্কৃতির উপর আক্রমণ, শিক্ষার উপর আক্রমণ, সাধারণ মানুষের উপরে আক্রমণ, এরপর শিক্ষক শিক্ষিকাদের পদত্যাগ করানো হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব প্রণব সাহা মহোদয়। আপনাকে প্রথমেই পাবলিক নয়ের স্বাগত। আমরা বাংলাদেশের কিছু ছবি দেখছি, যে ছবিগুলো আমাদেরকে ভাবতে হচ্ছে যে আদৌ আমরা বাঙালি হয়ে এই ছবিগুলো কিভাবে মেনে নিচ্ছি, যেখানে বাংলাদেশের তথাকথিত কিছু ছাত্রছাত্রী তারা নিজেদের শিক্ষক শিক্ষিকাদের পদত্যাগ করাচ্ছেন, করিয়ে বিজয় উল্লাস করছেন, তারপর তাদের উপরে আক্রমণ করছেন, কেউ তাদের উপরে গায়ে হাত তুলছেন, তো কোথাও দেখা গেছে একজন অধ্যাপিকাকে, একজন কলেজের অধ্যক্ষকে পদত্যাগ করিয়ে তাকে জুতোর মালা পরানো হচ্ছে। এটা কেমন ছাত্র আন্দোলন, এটা কেমন স্বাধীনতা বাংলাদেশের? আমি জানি না বাংলাদেশে এরা আদৌ ছাত্র কিনা, কেননা ছাত্র সমাজ যতই তার শিক্ষক বা শিক্ষিকা তার কাছে যদি অপ্রিয় হয়ে থাকে, কোন ছাত্র সমাজ শিক্ষক শিক্ষিকার উপরে এভাবে হাত তুলতে পারে, জুতোর মালা পরাতে পারে? সত্যি আমি একজন এই শিক্ষকতা মিন্স আমি যদিও বা এই বিদ্যা শিক্ষার দিকে নেই, অন্য শিক্ষা জগতের সঙ্গে যুক্ত রয়েছি, আমি নিজে দেখেছি, আমাকে খুব আহত করেছে। কারণ বাংলাদেশ, আমরা জানতাম বাংলাদেশ একটা সংস্কৃতির একটা দারুণ একটা জায়গা, এবং ওরা সুস্থ সংস্কৃতি অনেকদিন ধরেই করে আসছে। আজকে বাংলাদেশের এই অবনতি দেখে আমি ব্যক্তিগতভাবে আহত, ভীত। আমি জানি না বাংলাদেশ আগামী দিনে কোথায় যাচ্ছে। এই যদি ছাত্রছাত্রীদের চেহারা হয়, তাহলে কোন শিক্ষক এগিয়ে আসবে আগামী প্রজন্মকে তৈরি করতে? কেননা শিক্ষক তো আগে নিজের মান বাঁচাবে, তাই না? তো সেই জায়গায় নিজের মান যেখানে থাকছে না, সম্মান যেখানে থাকছে না, সেই জাতিকে কি করে আরেকটা
শিক্ষক সেই জাতিটাকে কি করে এগিয়ে নিয়ে যাবে, তাই না? তো আমার সত্যি আমার খুব খারাপ লাগছে যে যখন ছাত্রছাত্রীরা মিলে শিক্ষককে, অধ্যক্ষকে, অধ্যাপিকাকে এরকম নিপীড়ন করছেন, এটা কোনো সংস্কৃতি নয়। এটা মানুষ হিসাবে আমরা মেনে নিতে পারি না। একদম। তাই আমি সত্যি আমি আহত এবং আমি দুঃখিত বাংলাদেশের এই আচরণে। মহোদয়, আরেকটা জিনিস আমি জানতে চাইবো, বাংলাদেশের যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা, তিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন, কিন্তু আজকে উনি প্রধান উপদেষ্টা, উনার রাষ্ট্রে ছাত্রছাত্রীদের এই ধরনের আচরণ, যেখানে শিক্ষকদের শান্তি নেই, আর এই শান্তির নোবেল কতটা যুক্তিযুক্ত? আমি সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রপ্রধানের উপরেই সেই দায়িত্বটা বর্তায়। একদম। তাই আমি অনুরোধ করব সেই রাষ্ট্রপ্রধানকে, এই সমস্ত ঘটনা, যে ঘটনাগুলি একটা রাষ্ট্রের জন্য, একটা রাজ্যের জন্য নিন্দনীয়, আপনি অনুগ্রহ করে, যেহেতু আপনি একজন শান্তির দূত হিসাবে নোবেল পুরস্কার লাভ করেছেন, আমি অনুরোধ করব যে অনুগ্রহ করে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করুন। যে যে সম্মানটুকু পাওয়ার যোগ্য তাকে সেই সম্মানটুকু দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মহোদয় আপনাকে। আমরা কথা বলছিলাম, রাজ্যের একজন বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব প্রণব সাহা আমাদের সঙ্গে ছিলেন, একেবারেই যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত। প্রথমে আমরা বাংলাদেশে দেখলাম সংস্কৃতির উপরে আক্রমণ, তারপর শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণ চলছে, জোর করে পদত্যাগ চলছে। এটা মানসিকতার স্বাধীনতা প্রয়োজন। বারবার স্বাধীন হলেই দেশ স্বাধীন হয় না, বারবার তথাকথিত স্বাধীনতা লাভ করলেই মানসিকতার স্বাধীনতা হয় না। বাংলাদেশের এই ছেলে মেয়েদের, এই কচিকাচাদের আগে বুঝতে হবে তোমাদের স্বাধীনতা মানসিকতার প্রয়োজন, মানসিক স্বাধীনতার প্রয়োজন। কারণ এই যে আচরণগুলো হচ্ছে এখন, এই আচরণগুলো ছাত্রদের আচরণ নয়, এই আচরণগুলো শিক্ষার্থীদের আচরণ হতে পারে না। যে শিক্ষক, যে শিক্ষিকা দিনের পর দিন তোমাদের শিক্ষা দিয়েছে, পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, তাই বলে জুতোর মালা, তাই বলে শিক্ষককে বাধ্য করে পদত্যাগ করানো। তোমরা যে পদে আছো, আগামী দিনে যে পদে যাবে, সে পদটা তো এই শিক্ষকের জন্য। তাকে পদত্যাগ করাচ্ছ ভালো কথা, তাকে প্রেশার ক্রিয়েট করছো ভালো কথা, জুতোর মালা, গায়ে হাত তোলা, এইটা স্বাধীনতা? এই স্বাধীনতার জবাব কি দেবে ইউনূস? এই স্বাধীনতা কি বাঙালি জাতি দেখতে চেয়েছিল? দেবে ইউনূস? আপনি শান্তির জন্য নোবেল পেয়েছেন, আপনি শান্তির জন্য নোবেল পেয়েছেন, আপনি শান্তির দূত। আপনার রাষ্ট্রে এই ধরনের ছবি নিন্দাজনক, লজ্জাজনক, লজ্জার মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনা। কিন্তু আপনি বড় বড় কথা বলছেন, ভাষণ দিচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন, আর আপনার রাজ্যে, আপনার রাষ্ট্রে শিক্ষকের এই হাল দেখুন। শিক্ষক পদত্যাগ করছেন, ওনাকে চড় থাপড় কিল ঘুষি খেতে হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। শোনাবো একজন অধ্যাপিকা কি বলছেন পদত্যাগের পর, ওনার কি প্রতিক্রিয়া, শুনুন। আমাকে সাদা একটা পেপার দিয়ে বলে আপনি এখানে রেজিগনেশন লেটার লেখেন। আমি বলছি না, আমি লিখবো না, আমি মানসিকভাবে বিপর্যস্ত, আমার প্রেশার ধরে গেছে, আমি লিখতে পারবো না। আমি লিখলে যেটা আমার ডকুমেন্ট থেকে যাবে, সেই জন্য লিখি নাই। পরে তারা যেটা নিয়ে আসছে, প্রিপারেশন তো নেওয়া পুরা প্ল্যান্ট একদম, ওইটা আমার বের করে দিয়া আমার আঙ্গুল গুলো ধরে এরকম এরকম করে টিপসই দেয়। আমি কি মূর্খ মানুষ? আমার টিপসই কেন? আমার সিগনেচারটা ওভাবে আমার আঙ্গুল ধরে ধরে করে আমার ছাত্রছাত্রীরা। পরে আমি যদি আমি সিগনেচার না করি তাহলে আমাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট করবে, কারণ প্রিন্সিপাল তারা নাকি এটা করে আসছে, কিন্তু আমি তো দেখি নাই, কারণ আমি তো আমাদের রুমে তালাবদ্ধ ছিলাম।
আর 2 একজনের টিচারের সাথে একটু করছে, কিন্তু ওটা হলো প্রভাষণ। শুধু যদি আমার সাথে করে তাহলে এটা তো ইস্যু হয়ে যায়, আমি বুঝে ফেলবো। সেজন্য 2 একজনের একটা আলটিমেট আমি একটু লিখিত নিচে ভালো ব্যবহার করবেন, কিন্তু আমারটা একদম রেজিগনেশন লেটার। পরে যাই ওভাবে নিচ্ছেন, আমি যদি সিগনেচার আমি দিতে বাধ্য হয়েছে, আমি যদি মানে আরো রিজিট হতাম, তাহলে আমাকে তারাও ফিজিক্যালি অ্যাসাল্ট করতো, যেভাবে কথাবার্তা চারিদিকে বলছিল। পরে আমি ভাবলাম যে আমার ওই অপমান না আসছে, আমার মানে এটাই বেকার, পরে আমি যুদ্ধ করবো। পরে আমি সিগনেচার ওরা হাত ধরেই করছে, আমি নিজে না, জোরপূর্বক। তারপরে আমাকে আরো 4টা পর্যন্ত আটকে রাখলো, এবং ওই চিঠি তারা হেডকোয়ার্টার আমাদের যে মাননীয় চেয়ারম্যান আছেন, সেক্রেটারি আছে, তাদের কাছে চিঠি তারা দিয়ে আসছে। তারপর আমার 4টার পরে ছেড়ে দিছে, আমাকে ওয়াশরুম পর্যন্ত যেতে দেয়নি। পরে আমি 4টা ছেড়ে দেওয়ার পরে প্রিন্সিপালের তারা স্লোগান দিয়ে দিয়ে রাস্তায় নিয়ে সিএনজিতে উঠাই দিয়ে আসলো, মানে স্লোগান দিয়ে তার অপমান রাস্তার রিক্সাওয়ালা পর্যন্ত শুনছে। সেগুলা দিয়ে আসতে যখন গেছে, আমি ভাবলাম যে এটা তো আমার সুযোগ, নাইলে আইসা আমাকে ধরবে, হয়তো আমাকে মারধর করবে। পরে আমি জানালা দিয়ে লাফ দিয়ে পড়ে আমি পিছনের রাস্তা দিয়ে আমি বাড়িতে চলে আসছি নিজেকে চেক করার জন্য। এখন আমি পরের দিন আমি এটার অ্যাগেন্স্টে লিখিত দিয়ে আসছি আমার অথরিটির কাছে। তারা বলছে যে বিষয়টা দেখবে, চেয়ারম্যান ছিলেন না, চেয়ারম্যান স্যার বাইরে ছিলেন, উনি এসকিউ কবির চৌধুরী, আপনার নাম শুনছি, স্কিনের আমাদের দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট মানে একজন পার্সন, এবং একদম টপ লেভেলের ডাক্তার ন্যাশনাল লেভেলের। উনি ছিলেন না, উনি কালকে আসছে, আজকে হেড অফিসে আসবে, আমি যাব। আমি অফিসে গিয়েছি আজকে, এটা তো চাকরির একটা রুলস আছে, সেটা অনুসারে আমি যাই। আমার যে বর্তমানে যে দিছে দায়িত্ব, তিনি হলেন ওই গোষ্ঠী আর কি। ওনাকে এর আগেও 3-4টা আমেরিকার আমলেও প্রমোশন পাইছে, এখন উনি আবার চেয়ার পাইছে। এখন এদের দুজনের ইন্ধন, এটা আমার স্পষ্ট। এবং এদেরই ওই যারা সামনে লিডারশিপ দিচ্ছে এই আন্দোলনে, তারা এদেরই আত্মীয় স্বজন, স্টুডেন্ট কিন্তু এদের আত্মীয়। এবং পরে আমি স্যারকে তো বলে আজকে আমাকে সাদা একটা পেপার দিয়ে বলে আপনি এখানে রেজিগনেশন লেটার লেখেন। আমি বলছি না, আমি লিখবো না, আমি মানসিক ভাবে বিপর্যস্ত, আমার প্রেশার ধরে গেছে, আমি লিখতে পারবো না। আমি লিখলে যদি আমার ডকুমেন্ট থেকে যাবে, সেই জন্য লিখি নাই। পরে তারা যেটা নিয়ে আসছে প্রিপারেশন তো নেওয়া পুরা প্ল্যান্ট একদম, ওইটা আমার বের করে দিয়া আমার আঙ্গুল গুলো ধরে এরকম করে টিপসই দেয়। আমি কি মূর্খ মানুষ, আমার টিপসই কেন? তারপরে আমার সিগনেচারটা ওভাবে আমার আঙ্গুল ধরে ধরে করে আমার ছাত্রছাত্রীরা। পরে আমি যদি আমি সিগনেচার না করি, তাহলে আমাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট করবে, কারণ প্রিন্সিপাল তারা নাকি এটা করে আসছে, কিন্তু আমি তো দেখি নাই, কারণ আমি তো আমাদের রুমে তালাবদ্ধ ছিলাম। আর 2 একজনের টিচারের সাথে একটু করছে, কিন্তু ওটা হলো প্রভাষণ। শুধু যদি আমার সাথে করে তাহলে এটা তো ইস্যু হয়ে যায়, আমি বুঝে ফেলবো। সেজন্য 2 একজনের একটা আলটিমেট আমি একটু লিখিত নিচে ভালো ব্যবহার করবেন, কিন্তু আমারটা একদম রেজিগনেশন লেটার। পরে যাই ওভাবে নিচ্ছেন, আমি যদি সিগনেচার আমি দিতে বাধ্য হয়েছে, আমি যদি মানে আরো রিজিট হতাম, তাহলে আমাকে তারাও ফিজিক্যালি অ্যাসাল্ট করতো, যেভাবে কথাবার্তা চারিদিকে বলছিল। পরে আমি ভাবলাম যে আমার ওই অপমান না আসছে, আমার মানে এটাই বেকার, পরে আমি যুদ্ধ করবো। পরে আমি সিগনেচার ওরা হাত ধরেই করছে, আমি নিজে না, জোরপূর্বক। তারপরে আমাকে আরো 4টা পর্যন্ত আটকে রাখলো, এবং ওই চিঠি তারা হেডকোয়ার্টার আমাদের যে মাননীয় চেয়ারম্যান আছেন, সেক্রেটারি আছে, তাদের কাছে চিঠি তারা দিয়ে আসছে। তারপর আমার 4টার পরে ছেড়ে দিছে, আমাকে ওয়াশরুম পর্যন্ত যেতে দেয়নি। পরে আমি 4টা ছেড়ে দেওয়ার পরে প্রিন্সিপালের তারা স্লোগান দিয়ে দিয়ে রাস্তায় নিয়ে সিএনজিতে উঠাই দিয়ে আসলো, মানে স্লোগান দিয়ে তার অপমান রাস্তার রিক্সাওয়ালা পর্যন্ত শুনছে। সেগুলা দিয়ে আসতে যখন গেছে, আমি ভাবলাম যে এটা তো আমার সুযোগ, নাইলে আইসা আমাকে ধরবে, হয়তো আমাকে মারধর করবে। পরে আমি জানালা দিয়ে লাফ দিয়ে পড়ে আমি পিছনের রাস্তা দিয়ে আমি বাড়িতে চলে আসছি নিজেকে চেক করার জন্য। এখন আমি পরের দিন আমি এটার অ্যাগেন্স্টে লিখিত দিয়ে আসছি আমার অথরিটির কাছে। তারা বলছে যে বিষয়টা দেখবে, চেয়ারম্যান ছিলেন না, চেয়ারম্যান স্যার বাইরে ছিলেন, উনি এসকিউ কবির চৌধুরী, আপনার নাম শুনছি, স্কিনের আমাদের দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট মানে একজন পার্সন, এবং একদম টপ লেভেলের ডাক্তার ন্যাশনাল লেভেলের।
উনি ছিলেন না, উনি কালকে আসছে, আজকে হেড অফিসে আসবে, আমি যাব। আমি অফিসে গিয়েছি আজকের, এটা তো চাকরির একটা রুলস আছে, সেটা অনুসারে আমি যাই। আমার যে বর্তমানে যে দিছে দায়িত্ব, তিনি হলেন ওই গোষ্ঠী আর কি। ওনাকে এর আগেও 3-4টা আমেরিকার আমলেও প্রমোশন পাইছে, এখন উনি আবার চেয়ার পাইছে। এখন এদের দুজনের ইন্ধন, এটা আমি স্পষ্ট। এবং এদেরই যারা সামনে লিডারশিপ দিচ্ছে এই আন্দোলনে, তারা এদেরই আত্মীয় স্বজন, স্টুডেন্ট এদের আত্মীয়। এবং পরে আমি স্যারকে তো বলে আসছি, আজকে আমাকে সাদা একটা পেপার দিয়ে বলে আপনি এখানে রেজিগনেশন লেটার লেখেন। আমি বলছি না, আমি লিখবো না, আমি মানসিক ভাবে বিপর্যস্ত, আমার প্রেশার ধরে গেছে, আমি লিখতে পারবো না। আমি লিখলাম যদি আমার ডকুমেন্ট থেকে যাবে, সেই জন্য লিখি নাই। পরে তারা যেটা নিয়ে আসছে, প্রিপারেশন তো নেওয়া পুরা প্ল্যান্ট একদম, ওইটা আমার বের করে দিয়া আমার আঙ্গুল গুলো ধরে এরকম করে টিপসই দেয়। আমি কি মূর্খ মানুষ? আমার টিপসই কেন? তারপরে আমার সিগনেচারটা ওভাবে আমার আঙ্গুল ধরে ধরে করে আমার ছাত্রছাত্রীরা। পরে আমি যদি আমি সিগনেচার না করি, তাহলে আমাকে ফিজিক্যাল হ্যারাসমেন্ট করবে, কারণ প্রিন্সিপাল তারা নাকি এটা করে আসছে, কিন্তু আমি তো দেখি নাই, কারণ আমি তো আমাদের রুমে তালাবদ্ধ ছিলাম। আর 2-1 টিচারের সাথে একটু করছে, কিন্তু ওটা হলো প্রভাষণ। শুধু যদি আমার সাথে করে, তাহলে এটা তো ইস্যু হয়ে যায়, আমি বুঝে ফেলবো। সেজন্য 2-1 একটা আলটিমেটটা আমি একটু লিখিত নিচে ভালো ব্যবহার করবে, কিন্তু আমারটা একদম রেজিগনেশন লেটার। পরে যাই হোক ওভাবে নিচ্ছেন, আমি যদি সিগনেচার আমি দিতে বাধ্য হয়েছে, আমি যদি মানে আরো ডিজিট হতাম, তাহলে আমাকে তারাও ফিজিক্যালি অ্যাসাল্ট করতো, যেভাবে কথাবার্তা চারিদিকে বলছিল। পরে আমি ভাবলাম যে আমার ওই অপমান না হচ্ছে, আমার এটাই বেটার, পরে আমি যুদ্ধ করবো। পরে আমি সিগনেচার ওরা হাত ধরেই করছে, আমি নিজে না, জোরপূর্বক। তারপরে আমাকে আরো 4টা পর্যন্ত আটকায় রাখলো, এবং ওই চিঠি তারা হেডকোয়ার্টার আমাদের যে মাননীয় চেয়ারম্যান আছেন, সেক্রেটারি আছে, তাদের কাছে চিঠি তারা দিয়ে আসছে। তারপর আমার 4টার পরে ছেড়ে দিছে, আমাকে ওয়াশরুমে